সুনামগঞ্জের দোয়ারাবাজারে ওয়ারিশান সম্পত্তি নিয়ে চলছে চাচা বাতিজির মামলা। বাতিজি আদালতের আশ্রয় নিলেও ক্ষমতাসীন চাচা নিয়েছেন পঞ্চায়েতের আশ্রয়। আর পঞ্চায়েতের মাতব্বরদের নির্দেশে মামলা তুলে না নেওয়ায় 4 মাস ধরে একগরি ভুক্তভোগী অসহায় ওই নারী। তার অভিযোগ, জাহাঙ্গীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারই আপন চাচা প্রভাবশালী ইমাম হোসেনের পক্ষ নিয়েছে গ্রামের মাতব্বররা। তারা বলছেন বিচার সালিসের আগেই তুলে নিতে হবে মামলা। অন্যদিকে সমাধানের আগে মামলা তুলতে নারাজ হুসনা আক্তার। আর পঞ্চায়েতের এই সিদ্ধান্ত না মানায় গত 4 মাস যাবৎ তাকে করা হয়েছে একগরি। এমনকি পঞ্চায়েতের সকল সুযোগ সুবিধা বঞ্চিত সহ মিশতে দেওয়া হচ্ছে না পাড়া প্রতিবেশীদের সাথেও। গেল কুরবানি ঈদে তাকে দেওয়া হয়নি গরুর মাংস পর্যন্ত। এখন মামলা তুলে না নেওয়াতে প্রভাবশালী ওই চাচা আপন বাতিজিকে নাকি দিচ্ছেন প্রাণে মারার হুমকি। এমন নানা অভিযোগ নিয়ে গত 27 জুন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা চত্বরে হাজির হয়েছেন ওই নারী। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের মেয়ে ও মোটর শ্রমিক আলমগীর হোসেনের স্ত্রী। তখন বিষয়টি নজরে পড়ে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কয়েকজন গণমাধ্যম কর্মীর। এ সময় ভুক্তভোগী ওই নারীর চোখে মুখে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। ঘটনা জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে জানান এমন নির্মম সমাজের নিষ্ঠুর সিদ্ধান্তের কথা। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দায়ের করেছেন লিখিত অভিযোগ। তার বক্তব্য আর অভিযোগের সূত্র ধরে আমাদের যাত্রা ঘটনাস্থল বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। অভিযোগে পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল সাতিরের পুত্র ইমাম হোসেন সহ একই এলাকার আব্দুল জলিল ও আব্দুল আউয়াল নামের আরো দুজনকে করা হয়েছে বিবাদী। অভিযুক্ত ইমাম হোসেন হুসনা আক্তারের আপন চাচা ও জাহাঙ্গীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গ্রামে প্রবেশ করেই অভিযোগের বিষয়ে জানতে সরাসরি ইমাম হোসেনের বাড়িতে আমরা এসব অভিযোগের কারণ জানতে চাই তার মুখ থেকে। তার বক্তব্যে বোঝাই গেল বিরোধটা জমি সংক্রান্ত। ইমাম হোসেনের দাবি মামলাকৃত জমি নিজের ক্রয় করা এবং তারই দখলে রয়েছে। কিন্তু হঠাৎ একটি নোটিশের মাধ্যমে জানতে পারেন তার এই বাতিজি হুসনা আক্তার জমিটি নিয়ে দায়ের করেছেন মামলা। বিদায় বিষয়টি তিনি গ্রামের পঞ্চায়েতকে অবগত করেন। পঞ্চায়েতকে দিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন শিক্ষক ইমাম হোসেন। এতে ধারণা করা যায় পঞ্চায়েত নামের শক্তিকে লেলিয়ে দেওয়া হয়েছে হুসনা আক্তারের পিছনে, যে কারণেই হয়তো শুরু হয়েছে পঞ্চায়েতের আধিপত্য। মামলাকৃত জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ ছিল ইমাম হোসেনের বিরুদ্ধে, যদিও সেটি অস্বীকার করে নিজের অন্য জমির গাছ কাটার কথা স্বীকার করেছেন তিনি। তার দাবি আদালতে হুসনা আক্তারের করা মামলার জবাব দিয়েছেন তিনি। প্রশ্ন হলো, তাহলে পঞ্চায়েত কেন অত নিষ্ঠুর হলো হুসনা আক্তারের প্রতি? আর পঞ্চায়েতের সাথে কি এমন আচরণ করেছিলেন হুসনা? এ বিষয়ে ইমাম হোসেনের দেওয়া বক্তব্য ছিল রহস্যজনক। বিষয়টি বিচার সালিসের নিষ্পত্তির পর মামলা উঠানোর কথা বলাটাই কি ছিল হুসনা আক্তারের অপরাধ? যদি তাই না হয় তাহলে এমন কি অসাধু আচরণ করেছিলেন হুসনা আক্তার, যে কারণে তাকে সাফার করতে হচ্ছে গোটা পঞ্চায়েতের কৌশলগত এই চাপ? এসব বিষয়ে জানার ফাঁকে উপস্থিত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এবার তার কাছ থেকেও জানতে চাই ঘটনার বর্ণনা। একই বিষয়ে উঠে আসলো তার বক্তব্য, যে কারণে হুসনা আক্তারের সাথে কথা বলতে নারাজ তাদের সমাজ ব্যবস্থা। পাঁচের বাদের বিষয়ে দেওয়া তার বক্তব্য ছিল রহস্যঘেরা। পঞ্চায়েতের এমন সিদ্ধান্তের বিষয়টি তিনি সরাসরি অস্বীকার করেছেন। এছাড়া সমাজচ্যুত করার আইন বা বিধিবিধান নেই বলেও জানেন সাবেক উপজেলা ছাত্র শিবিরের এই সভাপতি ইউপি সদস্য মোশাররফ হোসেন। তবে হুসনা আক্তারের অভিযোগ কয়েক মাস আগে তাকে পঞ্চায়েত থেকে বাদ দেওয়া হয়েছে মর্মে জানিয়েছেন পঞ্চায়েত কমিটির সদস্য আব্দুল জলিল ও আব্দুল আউয়াল ও মোশাররফ হোসেন। এরপর থেকে তাকে এলাকার কারোর সাথে কথা বলা বা চলাফেরা করতে দেওয়া হচ্ছে বাধা নিষেধ। এমনকি পার্শ্ববর্তী গড়ের বাসিন্দা আব্দুর রহমানের পরিবারের সাথে হুসনা আক্তারের সুসম্পর্ক থাকায় তাদেরকে মসজিদে ডেকে নিয়ে হুসনার সাথে কথা না বলার বিষয়ে বারণ করা হয়েছে। এমন প্রশ্নের উত্তর সরাসরি অস্বীকার করেছেন মোশাররফ হোসেন। তবে হুসনার সাথে তাদের সমাজ না মেশার কথাটি স্বীকার করে তার কারণ ও কৌশলগতভাবে ব্যাখ্যা দিয়েছেন মোশাররফ হোসেন। পঞ্চায়েত প্রধান আলতাফ হোসেন আলতু বাড়িতে না থাকায় মোবাইল ফোনে যোগাযোগ করা হয় তার সাথে। তিনিও পাঁচের বাদের বিষয়টি অস্বীকার করে একই কৌশলগত বক্তব্য দিয়েছেন। যেহেতু গোটা গ্রামবাসীর প্রধান এই পঞ্চায়েত কমিটি, তাদের বিরুদ্ধে গ্রামের কেউ মুখ খুলবে না, এটাই স্বাভাবিক।
তবে কোনোভাবে জানতে হবে তার সত্যতা। তাই আমাদের গন্তব্য সেই আব্দুর রহমানের বাড়ি। প্রথমে গোপন ক্যামেরার সাহায্য নিলেও পরে তিনি বক্তব্য দিতে রাজি হন। আব্দুর রহমানের কাছে পাওয়া গেল বাধা নিষেধের সত্যতা। এবার বোঝাই যাচ্ছে যে পঞ্চায়েত নামের সেই প্রথাকে ব্যবহার করে একটি গ্রামের অধিকাংশ মানুষ এখন অবস্থান নিয়েছেন হোসনার বিরুদ্ধে। আব্দুর রহমান হয়তোবা সত্য বলতে ভয় পাননি, তবে এ কারণে তার উপর আসতে পারে পঞ্চায়েত নামের সেই বিপদ। সংবাদ প্রচার করার মতো তথ্য আদান প্রদান করায় এখন হয়তো গ্রাম বা পঞ্চায়েতের সম্মান হানির বাহানায় তাদের উপর আসতে পারে আরো বড় কোনো নিষেধাজ্ঞা, যা থেকে যাবে চোখের আড়ালেই। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে পঞ্চায়েতের সদস্য আলতাফ হোসেন আলতু, মোশাররফ হোসেন, ইমাম হোসেন ও মুজাম্মিল আলীর বিরুদ্ধে পাওয়া যায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাদের কথা না শুনলেই নাকি দেওয়া হয় পাঁচের বাদ, অথচ তাদের আত্মীয় স্বজন সহ পক্ষের লোকজনের ক্ষেত্রে কখনো নেওয়া হয় না এমন সিদ্ধান্ত। ইতিপূর্বে পঞ্চায়েতের নির্দেশে নিজের ঘরের বিদ্যুৎ লাইন অন্যকে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফায় পাঁচের বাদ দেওয়া হয়েছিল প্রবাসী আলালউদ্দিনের স্ত্রী রুনা বেগমকেও। বিষয়টি নিয়ে অভিযোগ করেও আরও বিপদে পড়েছিলেন তারা। এছাড়াও গোপন সূত্রে জানা যায় গ্রামের আরেকটি পরিবারের স্বামী স্ত্রীর ঝগড়াকে বিচার সালিশ করতে গিয়ে তাদের কথা না মানায় গত 1.5 বছর পূর্বে তাদেরকে দেওয়া হয়েছিল পাঁচের বাদ। ভুক্তভোগী ওই নারীর স্বামী ঘটনার মাত্র 3 মাস পরেই মানসিক যন্ত্রণা নিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। এখন স্বামীহীন ওই নারী বেঁচে আছেন দুঃখ ও যন্ত্রণা নিয়ে। তাদের বয়ে এসব ঘটনা বলতেও নারাজ ওই নারী। এভাবে একের পর এক রহস্যঘেরা কর্মকাণ্ড চলছে গ্রামটিতে, আর এসব অত্যাচার চোখ বুজে সহ্য করতে হচ্ছে নিরীহ মানুষজনকে। হোসনা আক্তারের মতো এসব পরিবারকেও সইতে হয়েছে অনেক মানসিক নির্যাতন ও অন্যায় অপবাদ। শেষমেশ লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছিল এসব পরিবার। রুনা বেগম জানান, পঞ্চায়েত নামের এই ক্ষমতার দাপটেই এসব ব্যক্তিরা অনেক সময় করেন বিভিন্ন অন্যায় আবদার, যে কারণে বেশিরভাগ হয়রানি হতে হয় স্বামী বিদেশ বা স্বামী পরিত্যক্তা নারীদের। তাদের সেই হয়রানির কথা তিনি আজও বলতে পারেননি, বিদায় এসব ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি রুনা আক্তারেরও। এছাড়াও পঞ্চায়েত নামদারি এসব ব্যক্তিদের হয়রানির বয়ে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই এই গ্রামের এমন সমাজ ব্যবস্থা থেকে পরিত্রাণ চেয়েছেন। হোসনা আক্তারের দেওয়া এ সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির বিষয় স্বীকার করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেছেন, পঞ্চায়েত কমিটি কোনো পরিবার বা ব্যক্তিকে সমাজচ্যুত করার অধিকার নেই। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি। এসব ঘটনা দিয়ে সমস্ত পঞ্চায়েত ব্যবস্থাকে দায়ী করা মোটেও সমীচীন নয়, তবে অধিকাংশ পঞ্চায়েত ব্যবস্থাই এখন অন্যায়, অনিয়ম আর ক্ষমতাধরদের দখলে রয়েছে। একসময় পঞ্চায়েতের প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধা ছিল সাধারণ মানুষের। পঞ্চায়েত মানে 5 সদস্য, গ্রাম বা মহল্লার ন্যায় বিচারক, সালিশ ব্যক্তিত্ব বা ভালো মানুষদের সমন্বয়ে গঠিত কোনো কমিটি। আর সর্বপ্রথম এসব পঞ্চায়েত প্রথা চালু হয়েছিল ভারতবর্ষে। একটি গ্রাম বা এলাকার সর্বসাধারণের সম্মতিতে গঠিত হয় এসব পঞ্চায়েত কমিটি। এসব কমিটি প্রাচীনকাল থেকে গ্রামের ঝগড়াঝাটি সহ যে কোনো সমস্যা দেখা দিলে বিচার সালিশ বা আপোষ মীমাংসার চেষ্টা করে। তবে এসব কমিটি দ্বারা কোনোভাবেই কারো উপর জোরপূর্বক কোনো বিষয় চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই। পঞ্চায়েত দ্বারা কোনো বিষয় নিষ্পত্তি না হলে আইন আদালতের দ্বারস্থ হওয়াটাই বৈধ পথ এবং প্রতিটি মানুষের নাগরিক অধিকার। আর এসব অধিকার থেকে কাউকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পঞ্চায়েতের কোনো নির্দেশ কেউ অমান্য করলে তাকে সমাজচ্যুত করা বা বিভিন্ন কৌশলে তাকে মানসিক নির্যাতনের মাধ্যমে নির্দেশ পালনে বাধ্য করাটা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। পঞ্চায়েতি প্রথাটি এখনো বাংলাদেশের অনেক গ্রাম অঞ্চলে চালু থাকলেও বর্তমানে সিংহভাগ পঞ্চায়েত কমিটি অন্যায়, অনিয়ম, দুর্নীতি আর পক্ষপাতিত্বের অভিযোগ নেই এমন পঞ্চায়েত বর্তমান সমাজে পাওয়া একদমই ভাগ্যের বিষয়। পঞ্চায়েতের নির্দেশ না মানলে পাঁচের বাদ বা সমাজচ্যুত করার প্রথা এখনো বিভিন্ন গ্রামে শোনা যায়। একসময় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মানুষ উপকৃত হলেও এখন বরং অপকৃতই হচ্ছে বেশি। পাঁচের বাদ বা পঞ্চায়েতের বাদ দেওয়া মানেই হলো একজন ব্যক্তি বা একটি পরিবারকে সমাজচ্যুত করা, কৌশলগতভাবে মানসিক নির্যাতন ও হয়রানিতে ফেলা, যাতে পঞ্চায়েতের যে কোনো সিদ্ধান্তকে কেউ উপেক্ষা করার সাহস না পায়। আর এসব উপেক্ষা করলে গ্রাম বা পঞ্চায়েতের ইজ্জতের বাহানা করে শুরু হয় একটি পরিবার বা একজন ব্যক্তির উপর
মেন্টালি নির্যাতন। একসময় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এই পঞ্চায়েতি প্রথাকে প্রাধান্য দিয়ে চলত সাধারণ মানুষ। আধুনিক এই যুগে এসব অন্যায় আবদারের প্রতিবাদ করাটাই স্বাভাবিক। প্রশ্ন হলো, পাঁচের বাদ বা সমাজচ্যুত এসব বলতে কোনো শব্দ কি সমর্থন করে আইন? এমন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম সুনামগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হুদা হেমেলের কাছে। তিনি বলেন, আমার জানা মতে এরকম কোনো আইন নেই। এরকম অভিযোগ প্রায়ই আমরা শুনতে পাই। রাস্তাঘাট বন্ধ করা, দোকানে বাজার না দেওয়া সহ জোরপূর্বক ক্ষমতা চালানো, এসব বিষয় নিয়ে সংশ্লিষ্টদের এখনই উদ্যোগ গ্রহণ করা জরুরি বলেও মনে করেন তিনি। হোসনা আক্তার পঞ্চায়েতের নির্দেশে মামলা তুলে সালিশে বসতে নারাজ, তবে নিষ্পত্তি হলে মামলা ওঠাতে তার বাধা নেই। শুধুমাত্র তাদের নির্দেশটি না মানায় তাকে কৌশলগতভাবে হয়রানি করা হচ্ছে। তা না হলে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চায়েতের নাক গলানোর কথাই নয়। এখন কথা হচ্ছে, হোসনা কি পঞ্চায়েত নামের ক্ষমতার সাথে লড়াই করে পারবে গ্রামে বসবাস করতে, নাকি তাকে আরও হয়রানির শিকার হতে হবে? এমন প্রশ্ন থেকেই গেল।